হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে ধমক দেওয়ার ঘটনায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে আদালতে তোলা হয়েছে। সকালে হবিগঞ্জের সদর থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। থানায় হামলা ও পুলিশকে পোড়ানোর কথা স্বীকার সহ ওসিকে ধমকের ভিডিও সামনে আসার পর মাহাদিকে শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। খবর পেয়ে তার মুক্তির দাবিতে হবিগঞ্জের সদর থানা ঘিরে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। মাহাদি হাসানের জেলা সদস্য সচিবের পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে মাহাদির মুক্তির দাবিতে শনিবার রাতে শাহবাগে অবরোধ করে সংগঠনটি। এ সময় সংগঠনের নেতারা তার মুক্তি ও হবিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং জুলাই আন্দোলনের সকল কার্যক্রমের দায় মুক্তি দিয়ে 12 ঘণ্টার মধ্যে অধ্যাদেশ জারির দাবি জানান। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ। সনি, এই ঘটনা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের জুডিশিয়াল আদালতে। আমরা যেমনটি জানিয়ে আসছিলাম যে গতকাল সন্ধ্যায় অর্থাৎ 7টার দিকে বাংলাদেশ গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার যিনি সভাপতি রয়েছেন আশরাফুল বারী নুমান, ওনার বাসা থেকে কিন্তু সন্ধ্যা 7টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে ডিবি পুলিশ আটক করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এর পরপর কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই যোদ্ধারা কিন্তু থানার সামনে অবস্থান থানার ঘেরাও করে মাহাদির মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর পরপর শাহবাগ তথা হবিগঞ্জের আন্দোলন কিন্তু আরো বেগবান হয়। তো রাতেই আমাদেরকে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার জানিয়েছিলেন যে বিশেষ আদালত বসিয়ে মাহাদি হাসানের জামিন শুনানি রাতেই হতে পারে বলে এমনটা আশা করেছিলেন তিনি। পরবর্তীতে বিচারক না থাকার কারণে ওই বিশেষ আদালতটির রাতে বসেনি। পরবর্তীতে তিনি জানিয়েছেন যে সকালে তাকে আদালতে তোলা হবে। তার পরিপ্রেক্ষিতে সকাল 7টা 20 দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শায়েস্তাগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত আব্দুল মান্নানের আদালতে মাহাদি হাসানকে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হয়নি, কিছু মধ্যেই আদালতের কার্যক্রম শুরু হবে। আদালতের কার্যক্রম কিছুক্ষণের ভিতরেই শুরু হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা আদালতের নিচে অবস্থান করছেন। তারা প্রত্যাশা করেছেন যে আদালত সুবিচার করবেন এবং মাহাদি হাসানের জামিনের মাধ্যমে মাহাদি হাসান মুক্তি পাবে। তো এই ছিল আদালত থেকে মাহাদি হাসানের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3টি আসন থেকে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচনে কখনো পরাজিত না হওয়া খালেদা জিয়ার মৃত্যু বড় ধাক্কা দলটির জন্য। তবে আসন 3টির বিএনপি মনোনীত প্রার্থীরা জানালেন ধানের শীষের শক্ত অবস্থানের কথা। বেগম খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জেতাতে প্রস্তুত দলের নেতাকর্মীরাও। এবার বগুড়া 7, ফেনী 1 ও দিনাজপুর 3 আসন থেকে নির্বাচন করার কথা ছিল চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়ার। তার চিরপ্রস্থানে বিএনপিকে আসন 3টিতে ভরসা রাখতে হচ্ছে বিকল্প প্রার্থীতে। বিএনপির ঘাঁটিখ্যাত বগুড়া 7 আসন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমিতে 5 বার নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয় পান আপসীর নেত্রী খালেদা জিয়া। আবারও প্রিয় নেত্রীর প্রার্থিতার খবরে আশায় বুক বেঁধেছিলেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে বাংলার আকাশে ধ্রুবতারা খালেদা জিয়ার মৃত্যুতে আশাহত হন তারা। তাই ধানের শীষের পক্ষে গণজোয়ার তোলে ভোটের লড়াই জয়ী হয়ে তাদের প্রিয় নেত্রীকে উৎসর্গ করতে মরিয়া বগুড়াবাসী। তার যে রেখে যাওয়া আদর্শ, চেতনা, অনুপ্রেরণা, এটি আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমাদের প্রার্থী তো রয়েছে, সাধারণ মানুষ তারা মনে করে বেগম খালেদা জিয়াকে ভোট দিচ্ছে। এই আসনে এবার ধানের শীষের লড়াই করবেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। আরও 4 জন মনোনয়নপত্র জমা দিলেও মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী। তবে তাকে মাথা ব্যথার কারণ মনে করছে না বিএনপি। দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত করে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর শ্রদ্ধা রেখে তাকে অনুসরণ করে আমি যেন কাজ করতে পারি। পৈতৃক নিবাস ফেনী 1 থেকেও 5 বার নির্বাচন করেন মহাকাব্যের সমাপ্তি টেনে অন্তিম যাত্রায় যাওয়া বেগম খালেদা জিয়া। প্রতিবারই তাকে বেছে নেন ভোটাররা। খালেদা জিয়ার অবর্তমানে এবার এ আসনে ধানের শীষের হাল ধরেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তাকে জেতাতে 1-8টা দলের নেতাকর্মী। আসনটিতে আরও প্রার্থী থাকলেও জনমত অনেকটাই ধানের শীষের পক্ষে, এমন আভাস দিচ্ছেন স্থানীয়রা। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো যাতে ওই প্রার্থীর মাধ্যমে সমাপ্ত করা হয়। জনাব রফিকুল আলম মজনু ভাই যোগ্য প্রার্থী, যোগ্য হিসাবে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দিয়েছিলেন। এই আসনে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই বলে জানালেন বিএনপি প্রার্থী। সত্য বড় হচ্ছে আমি এখানে ধানের শীষের প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, বিএনপির প্রার্থী। ইনশাল্লাহ আগামী দিনে মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। এবারই প্রথম দিনাজপুর ৩ আসনে প্রার্থী হন বেগম খালেদা জিয়া। তাতে উন্নয়ন হবে এমন আশায় বুক বেঁধেছিল এলাকাবাসী। সে আশায় ছেদ পড়লেও ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের উপর আস্থা ভোটারদের। আমরা কাজ করব, সর্বোচ্চ ভোটে আমরা ইনশাল্লাহ তাকে জয় করব। এই আসনে জামাত, ইসলামী আন্দোলন ও জাপার প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন অনেকে। তবে জয় ছিনিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবার কথা বলছে তৃণমূল বিএনপি। আসন থেকে বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করবে। সব ভেদাভেদ ভুলে শুধুমাত্র ধানের শীষে খালেদা জিয়ার ছবি আঁকতে চান বিএনপির প্রার্থী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবর্তে যে প্রার্থী তাকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত করে নিয়ে আসবে দিনাজপুরবাসী। নির্বাচিত হলে খালেদা জিয়া যেখানে শেষ করেছেন সেখান থেকেই নতুন পথ চলা শুরু করতে চান এসব প্রার্থীরা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শুধু বিএনপির নয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকেই। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, তার এই ফিরে আসা যেমন আশাব্যঞ্জক, তেমনি আগামীর বাংলাদেশের পথে বড় চ্যালেঞ্জিং। শুধু কি তাই, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং শান্তি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের পাশাপাশি আছে দল ছাপিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলার লড়াইও। আর সবশেষ মাকে হারানোর পর সামনে আরও দৃঢ়তার সাথে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। মায়ের পথ যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব শঙ্কা আর অনিশ্চয়তাকে উড়িয়ে 17 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে নেমে ওদিনই গণসংবর্ধনায় দেয়া বক্তব্যে দেশ ও দেশের মানুষের জন্য নানা বার্তা দেন তিনি। I have a plan for the people of my country, for my country. নানা ঝুঁকি আর সংকটের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা ছিল এক বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, সামনের পথটি তার জন্য বড়ই বন্ধুর। আমার মনে হয় যে তারেক জিয়ার এই 17 বছর ইট ইজ নট এ বিগ লস। আমি মনে করি তার দলের জন্য বড় লস না। তিনি একটা ভালো নেতা হিসেবে তিনি দেশেই ফিরছেন বলে আমার মনে হয়। যে তিনি কি দলের নেতা, তিনি দেশের নেতা কিনা। তো সেটা তিনি দেশের নেতা তখনই প্রমাণিত হবে যখন তিনি এখন তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো। তাকে প্রমাণ করতে হবে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি নতুন কিছু নিয়ে আসতেছেন। তাকে প্রমাণ করতে হবে দেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা কেউ ভাবে না। তাকে প্রমাণ করতে হবে যে এই দেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা অন্যরা কেউ ভাবে না। কেউ কেউ মনে করেন সামনের দিনগুলোতে তারেক রহমানকে মোকাবিলা করতে হবে নানামুখী ষড়যন্ত্র। দলীয় বৃত্তের বাইরেও বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে, যেটাকে বলে জাতির নাড়ির খবরটা বোঝা, সেই চেষ্টাটা ওনাকে করতে হবে এবং সেই অনুযায়ী, সেই পালস অনুযায়ী তাকে কথাবার্তা বলতে হবে, নীতি নির্ধারণ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এইটাই হচ্ছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। অনেকের মতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে বড় চ্যালেঞ্জ। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা তারা বলছেন, প্রায় সকলেই বলবেন, কিন্তু এটা মানে দৃষ্টান্তমূলকভাবে বাস্তবে রূপান্তর করতে হবে। কারোর প্রতি ভয় করুণা না করে নিজের দলের মধ্যে থেকে সেটা শুরু করতে হবে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে মাথার উপর ছায়া কমে যায় তারেক রহমানের। ফলে এইসব চ্যালেঞ্জ তার জন্য আরও কঠিন ও বন্ধুর হবে বলে মনে করছেন অনেকে। তবে মায়ের শেষ সেখান থেকে শুরু করতে হলে নিতে হবে অতি সতর্কতা, মোকাবেলা করতে হবে দৃঢ়তার সাথে, এমনটাই মত বিশ্লেষকদের। তবে ভবিষ্যতের জন্য তারেক রহমানকে দল ছাপিয়ে হয়ে উঠতে হবে দেশের নেতা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শোককে পরিণত করতে হবে শক্তিতে। মায়ের অনুপ্রেরণা আর বাবার আদর্শ নিয়ে কত দ্রুত সেটি সম্ভব করতে পারেন তিনি, সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।
মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি জাতীয়তাবাদী রাজনীতির আঁতুড়ঘর। এই কার্যালয় ঘিরে রাজনৈতিক আড্ডায় মুখর থাকত পল্টনের অলিগলি, কিন্তু আপসহীন নেত্রী বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়ার মহাকাল যাত্রায় সেখানে এখন বেদনার সুর। সেই সুর ফুটে উঠেছে দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও পথচারীদের স্মৃতিচারণ শোক বইয়ের পাতায় পাতায়। গভীর নিস্তব্ধতায় নিমজ্জিত বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা, গুলশান কার্যালয় সহ ১৯৬ নম্বর বাড়িটিও। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শয়িত বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা বেগম খালেদা জিয়া ২৫শে ডিসেম্বর নিজের রাজস্বিক প্রত্যাবর্তনের পর বুধবার গোধূলি লগ্নে দেশের মানুষকে সাথে নিয়ে কাব্যিক এক মহাকালের জবনিকায় সামিল হন ছেলে তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এক কাতারে সামিল অগণিত মানুষ। স্মরণকালে সর্ববৃহৎ জানাজায় তার কফিনের পেছনে দাঁড়ায় পুরো বাংলাদেশ। খালেদা জিয়ার শূন্যতায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এখন বেদনার সুর, নেই আগের উচ্ছ্বাস। শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে সই করছেন সর্বস্তরের মানুষ। শোক বইয়ের অনুভূতি প্রকাশের বেশিরভাগ ভাষাই কাছাকাছি। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম। তার শূন্যস্থান কখনো পূরণ হবে না। মহান সৃষ্টিকর্তা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এখনও উঠছে কালো পতাকা, সেখানেও বেদনাবিধুর পরিবেশ। অর্ধনমিত রাখা হয়েছে দলীয় ও জাতীয় পতাকা। নেতাকর্মীদের পদচারণায় যে কার্যালয় থাকত উৎসব মুখর, সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। গুলশান কার্যালয়ের মতো শোকাচ্ছন্ন বাসভবন ফিরোজাও সবকিছু আগের মতোই আছে, শুধু নেই বাড়ির প্রিয় মানুষটি, যে বাড়িতে আর পড়বে না তার পায়ের চিহ্ন। নিরাপত্তাকর্মী থেকে শুরু করে সবাই যেন ঢেকে আছে বেদনার ছায়ায়। প্রহরী ছাউনিও রয়েছে ঠিক আগের মতোই। ৪০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঢাকা সেনানিবাসের বাসভবনে ভালোবাসার পরশ নিয়ে যারা ছিলেন, তাদের অনেকেই এখনো আগলে রেখেছেন ফিরোজা। খালেদা জিয়া যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু করতে চায় বিএনপি। শোককে শক্তিতে পরিণত করে নতুন এই পথ চলায় অনুপ্রেরণা হতে পারে গণতন্ত্রের প্রতিষ্ঠায় খালেদা জিয়ার হার না মানা ৪৩ বছরের আপসহীন সংগ্রামী জীবন, বলছেন অনেকে। আসিফ খান, ডিবিসি নিউজ। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাণিজ্যে চাপসহ নানা সংকটেও ২০২৫ সালে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। গেল বছর বন্দরে ৩৪ লাখের বেশি কন্টেইনার ও ১৩,৮১,৫১,৮১২ মেট্রিক টন কার্গো এবং ৪,২৭৩টি জাহাজ হ্যান্ডেলিং করা হয়, যা আগের যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৯৩% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যার পরিমাণ ২ লাখ কোটি টাকারও বেশি। ২০২৫ সালে ৩৪ লাখের বেশি কন্টেনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। ২০২৪-এ যা ছিল ৩২,৭৫,৬২৭ ইউএস। আগের বছরের তুলনায় কন্টেনার হ্যান্ডলিংয়ে ৪.৭%, কার্গো হ্যান্ডলিংয়ে ১১.৪৩% এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১০.৫০% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমাদের যে এক্সিস্টিং যে স্পেস আছে, এই স্পেসটাকে আরও ম্যাক্সিমাম কতটুকু ইফেক্টিভলি ইউজ করা যায় সেটার জন্য একটা অপটিমাইজেশন করা। ভবিষ্যতে কিন্তু আমাদের আউটার অ্যাঙ্গেলের উপর একটা বড় ধরনের একটা প্রেশার আসবে, সেই জন্য ইতিমধ্যে আমরা একটা গেজেট নোটিফিকেশন করার জন্য মন্ত্রণালয়ে আজকে আমি অনুমোদন করেছি, একটা প্রস্তাব আমরা পাঠাচ্ছি। ২০২৫ সালে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৫,৪৬০ কোটি ১৮ লাখ টাকা, যা ২০২৪-এর তুলনায় ৭.৫৫% বেশি। একই বছর সরকারকে ১,৮০৪ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব দিয়েছে বন্দর। প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবস্থাপনার আধুনিকায়নে এই সাফল্য। আইএসপিএস কোড, যেটা অনুসারে আমাদের পোর্টের নিরাপত্তা রক্ষা করা হয়, এবং বিভিন্ন দেশের অডিটররা এবার এসেছিলেন। আইএসপিএস কোডের এর আগে অনেকবার অডিট হয়েছে। এটা ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ চিটাগং পোর্ট যে আইএসপিএস কোডের 0 অবজারভেশন। এ ধারা অব্যাহত রাখতে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। বন্দরের রেকর্ড পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, এটাতে কিন্তু আমরা বসে থাকলে চলবে না। আমাদেরকে সামনে আরও কিভাবে বেশি বেশি করে
বন্দরের হ্যান্ডেলিং ক্যাপাসিটি বাড়ানো যায়, সেদিকেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নজর দিতে হবে। বিশ্বের সেরা 100 বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। 2024 সালে কন্টেনার পরিবহন সহ বিভিন্ন সূচকের পরিপ্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।